আমাকে সামর্থ্য নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, RTV নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ আপডেট কিছু নিউজ নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। ভারতে নির্বাচন চলছে, ভারতের নির্বাচনের উত্তাপ বাংলাদেশেও স্পর্শ করছে কিছুটা হলেও, কারণ ভারতের নির্বাচনী প্রচারণার মধ্যে বাংলাদেশ কোনো না কোনোভাবে আছে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের দেশ যেহেতু বাংলাদেশ, মুসলমানদের প্রসঙ্গ কোনো না কোনোভাবে আছে। আর ভারত যেহেতু বড় প্রতিবেশী, তার সঙ্গে সম্পর্কের নানা দিক আছে, নানা টানাপোড়েন আছে, ঐতিহাসিক ইতিবাচক সম্পর্ক আছে, আবার অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রবণতাও আছে সম্পর্কের। সে কারণেই বাংলাদেশিদের মধ্যে একটা কৌতূহল আছে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে। যেমন বাংলাদেশকে ঘিরেও ভারতের কৌতূহল এবং একই সঙ্গে তাদের তৎপরতা আমরা বিভিন্ন নির্বাচনে লক্ষ্য করি। ভারতে একটি রাজনৈতিক দল ক্ষমতায়, দলটিকে অনেকেই সাম্প্রদায়িক দল বলেন, তবে সেটা বললে অত্যুক্তি হবে না, কারণ এই দলটি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা ইন্ডিয়াকে এখন ভারত বলতে চায়। তারা সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সংখ্যায় কিন্তু আমাদের জনসংখ্যার চাইতেও বেশি, 27 কোটি মুসলমান ভারতের অধিবাসী। তাদেরকে সবসময় আন্ডারমাইন, তাদেরকে সবসময় নানা রিপ্রেশনের মধ্যে, অপারেশনের মধ্যে রাখে। এগুলো নানা খবরাখবরের মধ্য দিয়ে আমরা পাই এবং এর প্রভাব আমরা বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনও দেখতে পাই। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এগুলোর কিছু কিছু প্রভাব আমরা দেখতে পাই। কানাডার সঙ্গে দেখতে পেয়েছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা আমরা লক্ষ্য করি এবং ভারতের মানবাধিকার পরিস্থিতিতে নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। আপনাদের অনেকেরই জানা থাকবার কথা যে ভারতের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে তার প্রবেশাধিকার ছিল না। পরে তিনি প্রধানমন্ত্রী হবার পরে সেই অধিকার ফিরে পান বা যুক্তরাষ্ট্রে অ্যালাউ করে, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক করবার চেষ্টা করে। এমনকি তিনি এতটাই প্রভাবশালী যে যুক্তরাষ্ট্রের নির্বাচনেও তিনি, যখন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই নির্বাচনে গিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে ক্যাম্পেইন করেছেন। নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের এক সভায় তিনি ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন আপকি বার ট্রাম্প কি সরকার। এবং নরেন্দ্র মোদীর এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের মুসলিমদের আন্ডারমাইন করবার প্রবণতা নতুন নয়। গুজরাটের সেই গণহত্যার কথা আমরা জানি, রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেখানে যা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের কথা আমরা জানি এবং তাকে অনেকে খুবই নেতিবাচক অভিধায় অভিষিক্ত করে থাকেন। আমি সেটা উচ্চারণ করতে চাই না, যেহেতু তিনি একটি দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের নিকটতম প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী। 2002 সালে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তখন তিনি প্রথম ভোট প্রচারে নামেন এবং সেটা সেই দেশের রাজনীতিতে একটা বড় মাইল ফলক। সেই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রধান মুখ, আমরা বলতে পারি প্রধান মুখ, নির্বাচনী প্রচারে নেমে সরাসরি মুসলমানদের নাম করে তাদের সম্পর্কে বিদ্বেষের তীর ছুঁড়েছিলেন, যেমনটা তিনি এখনো ছুঁড়ছেন। প্রধানমন্ত্রী হয়েও ছুঁড়ছেন তিনি। তখন ছুঁড়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে, এখন ভারতের প্রধানমন্ত্রী হয়ে। তাও যেমনটা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রীর গদিতে বসে সেটা তিনি করেছেন এবং 22 বছরের পরে প্রধানমন্ত্রী অবস্থায় তার সেই গুজরাটের মুখ্যমন্ত্রীর পুরনো যে ইমেজ, সেই ইমেজে তিনি ফিরে গেছেন। যে কোনো ঔষধ, যে কোনো রোগীর ঔষধি বছরের পর বছর চলতে থাকলে তার প্রভাব কমেছে আমরা জানি। যেমন বাংলাদেশিদের অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ বাংলাদেশিরা, চিকিৎসকরা যে কোনো কিছু হলে দ্রুত অ্যান্টিবায়োটিক লিখে দেন এবং সেটা আমাদের শরীরে এখন আর কাজ করে না। এটা সাধারণভাবে স্টাডিতে প্রমাণিত হয়েছে। তেমনি রাজনীতিতে একই কথা কিন্তু প্রযোজ্য। একই রাজনৈতিক ঔষধ, একই রাজনৈতিক কৌশল প্রতি ভোটে কাজ দেয় না। রাজনীতিকদের তাই নতুন কৌশল নিতে হয় এবং নতুন বিতর্ক তুলে দিতে হয়। প্রতিপক্ষকে আঘাত করবার জন্য নতুন নতুন অস্ত্র, কথা বলার অস্ত্র হাজির করতে হয়, নতুন তথ্য প্রমাণাদি হাজির করতে হয় বা নতুন মুরুকে কথা বলতে হয়। পুরনো কথাই হয়তো নতুনভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হয়।
কিন্তু ব্যতিক্রম কিন্তু নরেন্দ্র মোদী, তার একটা বড় ক্যারিশমা আছে। তিনি ভারতীয় রাজনীতির পুরো খোলনলচে পাল্টে দিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন স্বাধীন, প্রতিষ্ঠানগুলো স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। এখন আমরা সেটা বলতে পারি না। বিচার বিভাগ এখন প্রধানমন্ত্রীর কথায় চলে। ভারতের নির্বাচন কমিশন করবার যে আইন ছিল, সেই আইন সংশোধন করে এখন ক্ষমতাসীনরা যেভাবে কমিশনকে চাইবে সেভাবে তারা এখন করতে পারে। ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের গণমাধ্যমের মতো পাপেট মিডিয়া হয়ে দাঁড়িয়েছে। ভারতের ব্যবসায়ীরা, কর্পোরেট হাউসগুলো সব এখন প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত। শুধু অবহেলিত থাকছেন সাধারণ মানুষ। ডিসেন্ট ভয়েস, বিরোধীদের জন্য কোনো ভয়েস সেখানে নেই। এটা আমার কথা না, এটা ভারতীয়দের কথা, এটা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের কথা, মানবাধিকার সংগঠনগুলোর কথা। এবং এই যে নরেন্দ্র মোদী ব্যতিক্রম এখানটাতেই অন্যান্য ভারতীয়দের নেতাদের থেকে, এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এখন আর দাবি করতে পারে না। ভারত সে চায় কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন আছে, বা সে তার দেশে গণতন্ত্রের চর্চা করতে চায়, অন্য কোনো দেশে গণতন্ত্র দেখতে চায় না যদি না তার সুবিধা, রাজনৈতিক সুবিধা থাকে। নরেন্দ্র মোদী 22 বছর আগের কথাই একেবারে আদি এবং অকৃত্রিমভাবে আম জনতার সামনে পাবলিক র্যালিতে তুলে ধরেছেন। কোনো রাগ না করে তিনি সরাসরি মুসলমানদের নিশানা করেছেন, যেমনটা তার বিজেপির অন্য নেতারা করেন, যেমনটা মিস্টার অমিত শাহ করেছেন, বহুবার করেছেন। কিন্তু প্রশ্ন এখন এই একই কৌশল কতবার কাজ দেবে? নরেন্দ্র মোদী আবারও সেই মুসলিমদের সম্পর্কে আতঙ্ক, বিদ্বেষ বা ইসলামোফোবিয়াকে সামনে এনে ভোটের সময় ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন। তার দল, তার সরকার এনআরসি করছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করছে, এবং আরো নানান কিছুর মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে তারা সেখানে হুমকির মুখে রাখছে। 22 বছর আগে যে অস্ত্র ব্যবহার করে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী, সাফল্য পেয়েছিলেন, 22 বছর পরে তিনি যদি সেই একই অস্ত্র ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সাফল্য পান, বা আবারও ভারতের প্রধানমন্ত্রী হন, বা তার দলকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে পারেন, তাহলে বুঝতে হবে ভারতের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। এটা বুঝতে কারোই বাকি থাকবার কথা নয়, কিন্তু আরও একবার প্রমাণিত হবে। অনেকেই আশাবাদী, কংগ্রেস আশাবাদী, ইন্ডিয়া জোট আশাবাদী যে তারা সাফল্য পাবেন, কিন্তু লক্ষণ কিন্তু সেটা বলে না। নরেন্দ্র মোদী এমন একটা ভোট ব্যাংক তৈরি করেছেন যারা সব ভুলে মুসলিম বিদ্বেষকে ইন্ধন করেই ভোট দিতে পারেন। সেখানে এখন ফ্রিজের মধ্যে গরুর মাংস রাখা যায় না, রাখতে অনেকে ভয় পান, এবং রাখতে গিয়ে কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সেটাও আমরা জানি। আমি যেমনটা বলছিলাম যে বলাই বাহুল্য, অধিকাংশ ক্ষেত্রে নরেন্দ্র মোদী মেরুকরণে, রাজনৈতিক মেরুকরণে সুফল পেয়েছেন, তা সে রাজ্যের ভোটে হোক কিংবা লোকসভা ভোটে। হয়তো কর্ণাটকের মতো রাজ্যে তার মেরুকরণ কাজ দেয়নি, কিন্তু উত্তরপ্রদেশে তিনি পরপর দুবার সাফল্য পেয়েছেন। সেদিক থেকে বলা যায় রাজনীতির স্বার্থে নিজের ভোট ব্যাংকে চাঙ্গা রাখতে নরেন্দ্র মোদী নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুসলিম বিদ্বেষের পালে হাওয়া জুগিয়ে চলেছেন। তাতে কাজ হচ্ছে বলে টের পেয়েছেন, এবং তিনি সেটা বুঝতে পাচ্ছেন। আর সেই কারণেই এবার কোনো রাগ ঢাক না রেখে সরাসরি মুসলমানদের নাম করে মেরুকরণের একটা খাপ খোলা হাতিয়ার হাতে তুলে নিয়েছেন। সর্বোপরি গত লোকসভা নির্বাচনে জেতা 303টি আসনে যে সুরক্ষিত থাকবে, যদিও তার টার্গেট এখন 400, যেমনটা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন কংগ্রেস পেয়েছিল, সেটা তার টার্গেট, কিন্তু তার কোনো গ্যারান্টি কিন্তু মনে হয় না এখন নির্বাচন চলাকালে আর আছে। রাজস্থান থেকে কর্ণাটক, বিহার থেকে মহারাষ্ট্রের মতো রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি তথা এনডিএর আসন বাড়াবার কোনো সুযোগ নেই, বরং কমবার আশঙ্কা অনেকেই মনে করেন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দুটো কৌশল নিয়েছেন। প্রথমত তিনি কংগ্রেসকে নিশানা করেছেন, কারণ কংগ্রেসের 100 আসনের মধ্যে আটকে রাখতে, কংগ্রেসকে যদি তিনি 100 আসনের মধ্যে আটকে রাখতে পারেন, তাহলে বিরোধী জোট ইন্ডিয়ার সরকার গঠনের ধারে কাছে আসবার সম্ভাবনাটাকে শেষ করে দেয়া যায়। তাই কংগ্রেসের ইশতেহারের প্রতিটি পৃষ্ঠা তুলে ধরে ধরে রাহুল গান্ধীদের ভূমিকা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদী এবং তার দলের নেতৃবৃন্দ প্রশ্ন তুলছেন। কংগ্রেসের ইশতেহার বোধহয় দলের নেতারাও এতটা খুঁটিয়ে পড়েননি যতটা মিস্টার মোদী এবং তার দলের নেতারা করেছেন। মোদী সেখানে কখনো মুসলিম লীগের ভাবনা, কখনো নকশালদের মতাদর্শ খুঁজে বের করছেন। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ধনী গরিবের অসাম্য, নির্বাচনী বন্ডে বিজেপির বিরুদ্ধে চাঁদা নিয়ে সরকারি বরাত পাইয়ে দেওয়া, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ নজর ঘোরাতে এক থেকে বড় অস্ত্র আর কি হতে পারে। এবং বিরোধীদের তিনি কারাগারে নিয়ে যাচ্ছেন। আম আদমি পার্টির দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তিনি কারাগারে নিয়ে গেছেন। ইডি সিবিআই কে ব্যবহার করছেন সবার বিরুদ্ধে।
এগুলো এগুলো হর হামেশা করছেন। তারা যেটা এখন বলবার চেষ্টা করছে যে কংগ্রেস যদি ক্ষমতা পায় তাহলে হিন্দির সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেবে এবং মুসলমানদের খুব দ্রুত গতিতে বাচ্চা কাচ্চা পয়দা করছে, এসব কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে এসছে। রাজস্থানের জনসভাতেও কিন্তু নরেন্দ্র মোদী একই কথা বলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী, এটা আমাদের ভুললে চলবে না, কিন্তু তার যে কাহিনী সেটা শুধু কৌতুককর নয়, বিভীষিকারও সবার জন্য, যে কোনো গণতান্ত্রিক মানুষের জন্য। দেশের প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে অম্লান বদনে যখন ঘোষণা করেন প্রতিপক্ষ কংগ্রেস হাতে ক্ষমতা পেলে আপনাদের সম্পত্তি কেড়ে নিয়ে তাদের হাতে তুলে দেবে, যারা অনুপ্রবেশকারী, যাদের ঘরে ছেলে মেয়ে বেশি, মুসলমানদের কথা বলছেন তিনি, আপনাদের মা বোনদের মঙ্গলসূত্র বেহাত হয়ে যাবে। অতুলান্ত বিদেশের কৃষ্ণগহ্বরে আবার বেবাক হারিয়ে গেল সভ্যতার ন্যূনতম বিধানটুকু। আর্থিক অসাম্যের প্রেক্ষাপটে কংগ্রেসের ইশতেহারে প্রস্তাব করা হয়েছে। আমরা জানি যে সম্পদের মালিকানা বিষয়ে বিশদ একটা সমীক্ষার সঙ্গত উদ্বেগ এবং জরুরি প্রস্তাব। অসাম্য দুনিয়া জুড়েই এই বিরাট সমস্যা বলে চিহ্নিত ভারতে ও বাংলাদেশেও আমরা সবাই জানি। এই সমস্যার মোকাবেলায় সম্পদ এবং আয়ের পুনর্বন্টনের কথা সাম্প্রতিককালে দুনিয়ার বহু বিশেষজ্ঞ আলোচনা করেছেন। এমনকি ভারতের অর্থনীতি নিয়ে বিজেপির সমর্থক অর্থনীতিবিদরাও কথা বলেছেন। স্বয়ং ভারতের অর্থমন্ত্রী তিনি নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন যে তার অর্থ নেই, এত অর্থের প্রয়োজন নির্বাচন করতে। প্রধানমন্ত্রী এবং তার বাণিজ্য বন্ধুরা, যেটা আমি আগে উল্লেখ করছিলাম, সেই প্রস্তাবে কুপিত হতে পারেন, যে কোনো রকমের পুনর্বন্টনের বিরোধিতা করতে পারেন, বৈষম্য ঘোষণার বিরোধিতা করতে পারেন, সেই অধিকার তাদের আছে, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক বলে দেশটি দাবিদার। কিন্তু তার সূত্র ধরে হিন্দু মুসলমান বিরোধ জাগিয়ে তোলার চেষ্টা একই সঙ্গে লজ্জাকর এবং ভয়ঙ্কর। এবং তার কিছু প্রভাব আমরা এখানে বাংলাদেশে দেখতে পাই, সেটা যতটা না মুসলমানদের দিক থেকে ততটা তার চেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের দিক থেকে, যেমনটি আমরা ফরিদপুরকে স্মরণ করতে পারি। কিন্তু আসলে তো আমাদের হিন্দুরা, আমাদের মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা এরকম নয়। আমরা মিলেমিশে বহু বছর ধরে, হাজার বছর ধরে এই অঞ্চলে আছি। যাই হোক, যেটা বলছিলাম যে দেশের আইনে বিশেষত নির্বাচনী আচরণবিধিতে তার যথেষ্ট হাতিয়ার মজুদ রয়েছে। নির্বাচন কমিশনকে তিনি তার মতো করে গঠন করেছেন। নির্বাচন বিধি লঙ্ঘন করে এই ধরনের বক্তব্য দেবার পরে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন টু শব্দ করেনি, ভারতীয় নির্বাচন কমিশন, এবং প্রধানমন্ত্রী একাধিক ভাষায় নিঃসন্দেহে আচরণবিধির লঙ্ঘন, মৌলিক শর্তগুলোকে লঙ্ঘন করেছে বললে কম বলা হবে, চুরমার করে দিয়েছে। এই অন্যায়ের প্রতিবিধানের অধিকার ও দায়িত্ব যে প্রতিষ্ঠানটির, তার নাম নির্বাচন কমিশন। বাংলাদেশে যেমন, ভারতেও তেমন। কেউ তাদের কোনো নড়াচড়া নেই। এখন বাংলাদেশ থেকে তারা শিখছেন না, তাদের থেকে বাংলাদেশ শিখছে, সেটা বলা খুব দুরূহ। সো স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে রাজনৈতিক এবং সামাজিক সুস্থিতি এবং সম্প্রীতির পক্ষে হানিকর এবং সরাসরি সাম্প্রদায়িক বিদ্বেষ বিষাক্ত উক্তি শোনার সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিতভাবে শাসনতন্ত্র কার্যকর করাই ছিল কমিশনের কাজ, কিন্তু তারা সেটা করেনি। কাজেই আমাদের দেখতে হবে আসলে শেষ পর্যন্ত ভারতের জনগণ কতটা ক্ষমতাবান এখন এই নির্বাচনের মধ্যে সেটা বোঝা যাবে। যদিও নির্বাচনে ম্যানিপুলেশন করবার নানা সুযোগ সুবিধা তৈরি হয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশনকে ব্যবহার করার। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের চাওয়া, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমরা ভারতকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক হলে আমরাও গণতন্ত্রের আকাঙ্ক্ষাটাকে শক্তিশালী করতে পারি। আমাদের প্রতিবেশী দেশে যদি মানবাধিকার থাকে, আমরাও আমাদের মানবাধিকার সুরক্ষার বিষয়ে সজাগ সতর্ক থাকতে পারি। সেখানে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশ আরও আকাঙ্ক্ষা আমরা করতে পারি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।